ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা যে কোর্সটা করব এখন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল। আমাদের আজকে লেকচার নং 8 এবং আজকে আমরা করব চ্যাপ্টার 7, যেটার নাম হচ্ছে প্রসপেক্টিভ অ্যানালাইসিস। আমি সাজ্জা সিদ্দিকা বলছি ঢাকা সিটি কলেজ থেকে, ফিনান্স এবং ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক। আসেন আমরা শুরু করি আমাদের কোর্স। আমরা আজকে প্রথমে যে টপিকটা বলবো সেটা হচ্ছে রিলেশন অফ ফোরকাস্টিং টু আদার অ্যানালাইসিস। ফোরকাস্টিং এর সাথে অন্যান্য যে অ্যানালাইসিস গুলো আছে সেটার সাথে সম্পর্কটা কেমন। দেখেন, এই সম্পর্কটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তিন দিক থেকে দেখতে পারি। একটা হচ্ছে ফ্রম বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে ফ্রম অ্যাকাউন্টিং অ্যানালাইসিস এবং আরেকটা হচ্ছে ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। অর্থাৎ তিনটা পার্সপেক্টিভ থেকে আমরা ফোরকাস্টিংটাকে, রিলেশন অফ ফোরকাস্টিং টু আদার অ্যানালাইসিস, আমরা তিনটা পার্সপেক্টিভ থেকে আলোচনা করতে পারি। প্রথমটা দেখেন, ফ্রম বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালাইসিস। বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালাইসিস কি হবে, সেটা হচ্ছে যে বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালাইসিস এর ফোরকাস্টিং এর ক্ষেত্রে দেখা হবে যে শেয়ার মালিকদের যে বা কোম্পানির ভ্যালু, এটা কি ভবিষ্যতে বৃদ্ধি পাবে কিনা, বা শেয়ার মালিকদের শেয়ার প্রাইসটা ভবিষ্যতে বৃদ্ধি পাবে কিনা, এটা আমরা অ্যানালাইসিস করব বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালাইসিসের সাইড থেকে, পার্সপেক্টিভ থেকে। এবং মূলধনের পরিমাণ কেমন হবে এবং মূলধনের ব্যয় কত হবে, সেগুলো আমরা এই যে বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালাইসিসে আলোচনা করব। 2 নাম্বার দেখেন, ফ্রম অ্যাকাউন্টিং অ্যানালাইসিস। অ্যাকাউন্টিং অ্যানালাইসিস যেটা করা হবে সেটা হচ্ছে যে বিগত বছরের আয়, সম্পদ, ব্যয়, তারপরে হচ্ছে দায়, এগুলো কি অতি মূল্যায়ন হয়েছে নাকি অবমূল্যায়ন হয়েছে, সেটা আমরা অ্যাকাউন্টিং অ্যানালাইসিসে দেখব। যদি অতি মূল্যায়ন হয় তাহলে আমাদের ভবিষ্যতে যে অ্যাকাউন্টিং এর যে স্টেটমেন্ট গুলো হবে সেগুলোর বিষয়গুলো কেমন হবে এবং কি কি হবে, সেটা আমরা ফ্রম অ্যাকাউন্টিং অ্যানালাইসিস থেকে জানতে পারবো। 3 নাম্বার দেখেন, ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে দেখা হবে যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে অনেক অনেক টপিক আছে। এখানে মেইন যেটা দেখা হবে সেটা হচ্ছে যে বিগত সময়গুলোতে মুনাফা যে বেড়ে থাকে সেই বৃদ্ধির উৎসগুলো কি কি, এবং যে কারণে এই মুনাফাগুলো, যে উৎসগুলোর কারণে মুনাফা বৃদ্ধি পেয়েছে বা যে সকল কারণে মুনাফা বৃদ্ধি পেয়েছে, এগুলো কি সামনে, মানে এই যে উৎসগুলোর কারণে যে মুনাফা বৃদ্ধি পেয়েছে এটা কি সামনের সময়গুলোর জন্য টেকসই কিনা, সামনের সময়গুলোতেও কি, ভবিষ্যতেও কি যে সকল উৎসের কারণে মুনাফা বৃদ্ধি পেয়েছে সে সকল উৎসের কারণে মুনাফা বৃদ্ধি পাবে, এই জিনিসটা কতটুকু টেকসই, এবং এখানে যে ঋণ নীতি থাকে বা আর্থিক নীতি আছে এগুলো কি কোম্পানি কোনো ধরনের পরিবর্তন সামনে আনবে কি আনবে না, এই জিনিসগুলো আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস থেকে জানতে পারবো। এরপরে আসেন আমরা চলে আসি আমাদের পরের টপিকটাতে। আমাদের পরের টপিকটা দেখেন, গ্রোথ এন্ড অ্যানালাইসিস অফ গ্রোথ কোম্পানি। প্রথমে করব আমরা কনসেপ্ট অফ গ্রোথ। গ্রোথ বা প্রবৃদ্ধিটা কি? গ্রোথ ইজ এ প্রসেস অফ ইমপ্রুভিং সাম মেজার অফ অ্যান এন্টারপ্রাইজেস সাকসেস। প্রবৃদ্ধি বলতে বোঝানো হচ্ছে এটা হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা কিছু মেজারমেন্ট, একটা অর্গানাইজেশনের সাকসেসের কিছু মেজারমেন্ট বা পরিমাপগুলো আমরা ইমপ্রুভ করতে পারবো। বিজনেস গ্রোথ ক্যান বি অ্যাচিভড আইদার বাই বুস্টিং দ্য টপ লাইন। টপ লাইন এখানে বোঝানো হচ্ছে কোনটাকে? টপ লাইন বোঝানো হচ্ছে সেলস কে। বিজনেস গ্রোথটা অ্যাচিভ করা যেতে পারে যে অবশ্যই সেলস এর বৃদ্ধির মাধ্যমে, or revenue of the business with greater product sales or service income, or দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে বিজনেস গ্রোথটা অ্যাচিভ করা যায় যদি রেভিনিউ, ব্যবসার রেভিনিউ যেটা আমরা বলছি যে সেলস এর কারণেই রেভিনিউটা আসে, যদি সেলসটা বৃদ্ধি পাওয়ার কারণে রেভিনিউটা যদি বাড়ে, অথবা
by increasing the bottom line of profitability of the operation. অথবা যদি আমরা আমাদের নেট ইনকাম যেটা থাকে সেটাকে যদি আমরা বাড়াতে পারি বা প্রফিটটা যদি আমরা বাড়াতে পারি আমাদের কস্টটাকে মিনিমাম করে সেটাকে সেটা হচ্ছে কি বিজনেস গ্রোথ। অর্থাৎ বলা হচ্ছে বিজনেস গ্রোথটা আমরা দুই ভাবে আর্ন করতে পারি, হয় সেলস বাড়িয়ে অথবা নেট প্রফিটটা বাড়িয়ে কস্টটাকে কমিয়ে একটা অর্গানাইজেশনের জন্য বিজনেস গ্রোথ অ্যাচিভ করা সম্ভব। এরপর আমরা চলে যাচ্ছি গ্রোথ কোম্পানি। অর্থাৎ গ্রোথ কোম্পানি কি? কনসেপ্ট অফ গ্রোথ কোম্পানি, a growth company is any company whose business generates significant positive cash flows or earnings. বলা হচ্ছে একটা গ্রোথ কোম্পানি সেই কোম্পানিটিকে বলা হবে যে কোম্পানি কি করতে পারে, একটা সিগনিফিক্যান্ট পরিমাণ ক্যাশ ফ্লো মানে পজিটিভ ক্যাশ ফ্লো অথবা আর্নিং করতে পারে। পজিটিভ ক্যাশ ফ্লো বলতে বোঝানো হচ্ছে এখানে ক্যাশ ইনফ্লোটা যদি কি হয়, ইনফ্লোটা বা যদি ক্যাশ ফ্লোটা যদি বেশি হয় বা বেশি যদি উৎপাদন করতে পারে অর্গানাইজেশন, বেশি যদি আর্ন করতে পারে, তখন একটা কোম্পানিকে আমরা বলতে পারবো গ্রোথ কোম্পানি, which increase at significantly faster rates than the overall economy. অর্থাৎ ইকোনমির যে অবস্থা তার চাইতে বেশি দ্রুততার সাথে যখন একটা কোম্পানি কি করবে, তার ক্যাশ ফ্লো বা তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বেটার পজিশনে নিতে পারবে, গতানুগতিক ইকোনমিতে যে ধারাটা আছে তার চাইতেও যখন ফাস্টার রেটে কোনো একটা কোম্পানি তার পজিটিভ আর্নিং আনতে পারবে, সেটাকে বলা হবে গ্রোথ কোম্পানি। দেখেন, a growth company tends to have very profitable reinvestment opportunities for its own return earnings. এবং গ্রোথ কোম্পানির গুলোর ক্ষেত্রে দেখা যাবে যে তাদের যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা ভবিষ্যতে রিইনভেস্টমেন্ট করার জন্য সামনে তাদের অনেক বেশি সুযোগ থাকবে। অর্থাৎ গ্রোথ কোম্পানির ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওরা ডিভিডেন্ডকে উৎসাহিত না করে রিইনভেস্টমেন্ট বা রিটার্ন আর্নিংসটা বেশি রেখে দেয়, কারণ ওদের সামনে গ্রোথ কোম্পানির সামনে বিনিয়োগের অনেক বেশি সুযোগ দেখা যায় বা সুযোগ থাকে। Thus, it typically pays little to no dividends to stockholders. এবং গ্রোথ কোম্পানিগুলো সাধারণত দেখা যায় যে স্টক হোল্ডার যারা থাকে তাদেরকে হয় খুব স্বল্প পরিমাণে ডিভিডেন্ড দেয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো আর্থিক বছর দেখা যাচ্ছে তারা কোনো ডিভিডেন্ডই পরিশোধ করছে না। Instead to put most or all of its profits back into its expanding business. অথবা তারা যেটা করে যে তারা যে ডিভিডেন্ড অথবা কম পরিমাণ ডিভিডেন্ড পরিশোধ করে, অথবা তারা ডিভিডেন্ড পরিশোধই করে না, তার পরিবর্তে তারা যেটা করে এটাকে তারা বিজনেস এক্সপানশনের জন্য তাদের যে প্রফিটটা হয় সেটা তারা সেখানে ইউজ করে। অর্থাৎ যেটা আমরা আগেই বলেছি যে তারা যে ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের সামনে অনেক বেশি এই ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে। এরপর আমরা চলে যাব ইন্ট্রোডাকশন টু গ্রোথ অ্যানালাইসিস। গ্রোথ অ্যানালাইসিসে আমরা দুটো টপিক পাচ্ছি, একটা হচ্ছে রেসিডুয়াল আর্নিং গ্রোথ। রেসিডুয়াল আর্নিং গ্রোথ, পরেরটা হচ্ছে দেখেন abnormal earning growth. Residual earning growth টা কি? Residual income is excess income generated more than the minimum rate of return. অর্থাৎ একটা কোম্পানি মিনিমাম রেট অফ রিটার্ন যেটা থাকে সেখান থেকে যখন মানে কোম্পানি ধরে নিল যে আমরা এবার আমাদের মিনিমাম রেট অফ রিটার্ন 12% থাকবে। এখন দেখা গেল যে কোম্পানি 15% কোম্পানির কাছে 15% রেট অফ রিটার্ন এসেছে, তার মানে এই যে 3% রেট অফ রিটার্ন তাদের কাছে কি বেশি এসেছে, এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ইনকাম ইজ এক্সেস ইনকাম more than the minimum rate of return. Residual income is a measurement of internal corporate performance. এবং রেসিডুয়াল ইনকাম দ্বারা বোঝানো হয় যে একটা কোম্পানি তারা কেমন ভাবে পারফর্ম করেছে, whereby a company's management team evaluates the income generated relative to the company's minimum required return. অর্থাৎ ম্যানেজমেন্ট কতটা দক্ষতার সাথে কাজ করতে পেরেছে এবং কর্পোরেট পারফরমেন্সটা ইন্টারনাল কর্পোরেট পারফরমেন্সটা কেমন ছিল
এটার একটা মেজারমেন্ট হিসেবে আমরা রেসিডুয়াল আর্নিং কে বা রেসিডুয়াল ইনকাম কে ইউজ করতে পারি। However, in personal finance, ব্যক্তিগত অর্থায়নের ক্ষেত্রে বা ব্যক্তিগত ব্যবসায়ের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে রেসিডুয়াল ইনকাম ইজ দ্য লেভেল অফ ইনকাম an individual has after the deduction of all personal debts and expenses paid. ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, আমরা এর আগে বলেছি যেটা কর্পোরেশনের ক্ষেত্রে, ব্যক্তিগত রেসিডুয়াল আর্নিং গ্রোথ আমরা সেটাকে বলবো যখন একজন ব্যবসায়ী তার ব্যক্তিগত যে ধার দেনা এবং খরচগুলো থাকবে সেগুলো পরিশোধ করার পরে তার কাছে সে যে এক্সপেক্ট করেছে তার চাইতেও বেশি পরিমাণে আয় যখন করবে সেটাকে বলা হবে রেসিডুয়াল আর্নিং গ্রোথ তার জন্য। এরপরে দেখেন কনসেপ্ট অফ abnormal earning growth. The abnormal earnings valuation model is the method. Abnormal earning valuation মূল্যায়ন মডেল হচ্ছে একটা মেথড যেটার মাধ্যমে একটা কোম্পানির কি করা হয়, তাকে কি নির্ধারণ করা হয়, একটা কোম্পানির ইকুইটি ভ্যালুটা নির্ধারণ করা হয়। ইজ এ মেথড ফর ডিটারমাইনিং এ কোম্পানিজ ইকুইটি ভ্যালু। অর্থাৎ ইকুইটি ভ্যালুটা কেমন সেটা নির্ণয় করা যায় abnormal earning valuation মডেলের মাধ্যমে। এবং এটার বেসিসটা কি থাকে, এটা বেসিস থেকে দুইটা জিনিসের উপর ভিত্তি করে কোম্পানির ইকুইটি ভ্যালুয়েশনটা করা হয়। একটা হচ্ছে বুক ভ্যালু, একটা হচ্ছে আর্নিংস এর উপর বেস করে কোম্পানির ইকুইটি ভ্যালু কতটুকু সেটা বের করা হয় বা নির্ণয় করা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য রেসিডিউয়াল ইনকাম মডেল। এটাকে আমরা রেসিডুয়াল ইনকাম মডেলও বলতে পারি। It looks at whether management's decision will cause a company to perform better or worse than anticipated. অর্থাৎ এই যে তার abnormal earning valuation মডেল এর মাধ্যমে বা রেসিডুয়াল ইনকাম মডেলের মাধ্যমে বোঝা যায় যে একটা ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তগুলো নিয়েছে কোম্পানির ব্যাপারে, যে আর্থিক সিদ্ধান্তগুলো নিয়েছে, তাদের এই সিদ্ধান্তগুলো অনুযায়ী তারা কতটুকু ভালো করতে পেরেছে এবং তাদের কতটুকু তারা অর্জন করতে, যে টার্গেটটা তারা ফুলফিল করেছে সেই টার্গেটের কত কাছে যেতে পেরেছে, এবং যদি কাছে যেতে না পারে তাহলে তারা সেই পূর্ব অনুমানকৃত যে টার্গেটটা তাদের ছিল সেটা থেকে তারা কতটুকু পিছিয়ে আছে। এরপরে দেখেন the model is used to forecast future stock prices. এই মডেলটা ভবিষ্যতে স্টক প্রাইসটা কেমন হবে সেটা নির্ধারণেও সহায়তা করে বা পূর্বানুমান করা যায় এই মডেলটার মাধ্যমে, এবং concludes that investors should pay more than book value. এবং একটা ডিসিশনে আসে যে ইনভেস্টর যারা আছে তাদেরকে তাদের যে বুক ভ্যালু আছে সিকিউরিটি তার চাইতে বেশি মূল্য তাদেরকে দেয়া যাবে ফর এ স্টক if earnings are higher than expected. যদি তাদের প্রত্যাশার চাইতে আর্নিংটা বেশি হয় এবং তখন তারা ইনভেস্টরদের বলতে পারে যে আপনাদেরকে বুক ভ্যালুর চাইতে আমরা বেশি স্টক প্রাইসটা বা স্টক প্রতি আপনাদের পেমেন্টটা বুক ভ্যালুর চাইতে বেশি হবে, and less than book value if earnings are lower than expected. যদি তাদের এই যে তাদের যে স্টক প্রাইস যেটা থাকবে সেটা তাদের বুক ভ্যালুর চাইতেও কম হবে যদি তাদের প্রত্যাশার থেকে আর্নিংসটা কি হয়, কমে যায়। এরপরে আমরা আমাদের এই চ্যাপ্টারে আমাদের আর তেমন কিছু থিওরি নাই, এই চ্যাপ্টারে ম্যাথ আছে, আমরা এরপর আমাদের ম্যাথমেটিক্যাল পোরশনে চলে যাব। দেখেন এখানে ম্যাথমেটিক্স গুলো আমরা শুরু করছি। প্রথমে আমরা করব যে 11 নম্বর অঙ্কটা। আমরা যে বইটা ফলো করছি সেটা হচ্ছে নাজিম পাবলিকেশনস এর বইটা ফলো করছি। দেখেন এ ফার্ম রিপোর্টেড টাকা 250 মিলিয়ন ইন টোটাল অ্যাসেট। একটা ফার্ম তার বলছে তাদের টোটাল অ্যাসেট আছে হচ্ছে 250 মিলিয়ন, এন্ড তাদের ঋণ আছে হচ্ছে 140 মিলিয়ন টাকা। এখন বলা হচ্ছে ইট হ্যাড নো ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ অ্যামাং ইটস অ্যাসেটস। অর্থাৎ তাদের এমন কোনো বিনিয়োগ নাই যেখান থেকে তারা কি করতে পারবে, যেখান থেকে তাদের ইন্টারেস্ট হিসেবে কোনো টাকা আসবে, এমন কোনো বিনিয়োগ তাদের নাই। ইন দা ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণীতে তারা দেখিয়েছে যে
তাদের আয় বিবরণীতে তারা দেখিয়েছে তাদের সেলস হচ্ছে 560 মিলিয়ন টাকা এবং কোম্পানি 80 মিলিয়ন শেয়ার ট্রেড করেছে। এরা প্রত্যেকটা শেয়ার মূল্য ছিল 7 টাকা করে। আমাদের ক্যালকুলেট করতে হবে the price to book ratio. Price to book ratio সলিউশনটা আমরা আগে করে ফেলি। দেখেন the price to book ratio সূত্রটা হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার ডিভাইডেড বাই বুক ভ্যালু অফ শেয়ার। এখানে দেখেন নাম্বার অফ শেয়ার দেওয়া আছে কত 80 এবং ভ্যালু পার শেয়ার দেওয়া আছে কত 7। ঠিক আছে, তাহলে বুক ভ্যালু অফ শেয়ার আমরা পাবো হচ্ছে টোটাল অ্যাসেট থেকে যদি নেট ডেটটা বাদ দেই তখন আমরা বুক ভ্যালু অফ শেয়ারটা পাবো। এখানে টোটাল অ্যাসেট দেখেন 250 মিলিয়ন, মিলিয়নগুলোকে আমরা অ্যাভয়েড করেছি এবং নেট ডেটটা কত দেওয়া আছে 140, এটা বাদ দিলে আমরা প্রাইস টু বুক রেশিও পাচ্ছি 5.09। অর্থাৎ এটার মানে হচ্ছে যে প্রাইস টু বুক রেশিও মানে হচ্ছে মার্কেটে আমাদের যে শেয়ারের ভ্যালু আছে সেটা হচ্ছে 5.09 টাকা। এরপর আমরা রিকোয়ারমেন্ট বিতে যাব, দ্য আনলিভার্ড প্রাইস টু সেলস রেশিও। দ্য আনলিভার্ড প্রাইস টু সেলস রেশিও বের করার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দেখেন মার্কেট ভ্যালু অফ ইকুইটি প্লাস নেট ডেট ডিভাইডেড বাই সেলস। এখন আসেন যে 560 আমরা কিভাবে পেলাম। 560 হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি বের করার যে সূত্রটা এটা আমরা আগে অঙ্ক করেছি যে নাম্বার অফ শেয়ার ইনটু আগে রিকোয়ারমেন্টটাতে করেছি নাম্বার অফ শেয়ার ইনটু ভ্যালু পার শেয়ার অর্থাৎ 80.7 দিলে আমরা পাচ্ছি 560 মিলিয়ন টাকা এবং নেট ডেট ছিল 180 এবং সেলস ছিল 504। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.25। এর পরের রিকোয়ারমেন্টটা দেখেন দ্য এন্টারপ্রাইজ ভ্যালু টু বুক রেশিও। দ্য এন্টারপ্রাইজ ভ্যালু টু বুক রেশিও সূত্রটা হচ্ছে এন্টারপ্রাইজ প্রাইস ডিভাইডেড বুক ভ্যালু। এন্টারপ্রাইজ প্রাইসটা পেতে হলে আমাদের কি করতে হবে মার্কেট ভ্যালু অফ ইকুইটিটা লাগবে এবং নেট ডেটটা লাগবে। আর বুক ভ্যালুটা আমরা জানি বুক ভ্যালু অফ ইকুইটি প্লাস নেট ডেট যোগ করলে আমরা পেয়ে যাব বুক ভ্যালু। এখন দেখেন যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি 560 যেটা আমরা এখান থেকে পেয়েছি, নেট ডেট 140 সেটাও পেয়েছি। বুক ভ্যালু অফ ইকুইটিটা আমরা কিভাবে পাবো? বুক ভ্যালু অফ ইকুইটিটা আমরা 110 কিভাবে পেয়েছি? 110 পেয়েছি হচ্ছে আমরা 250 থেকে অর্থাৎ টোটাল অ্যাসেট থেকে নেট ডেটটা বাদ দিলে পাচ্ছি আমরা 110। সেটার সাথে আমরা যখন নেট ডেটটা যোগ করে দিচ্ছি তখন আমরা পাচ্ছি কি? তখন আমরা পাচ্ছি বুক ভ্যালু, এটা হচ্ছে 250 মিলিয়ন টাকা এবং এটার অ্যান্সারটা হচ্ছে 2.8। এর মধ্যে দিয়ে আমরা এই অঙ্কটা শেষ করলাম 11 নম্বর অঙ্কটা। এরপর আমরা চলে যাব আমাদের 14 নম্বর অঙ্কটা। দেখেন 14 নম্বর অঙ্কটাতে আমাদের কি দেয়া আছে, the following numbers were calculated from the financial statements for a firm for 2006 and 2005। বলা হচ্ছে যে নিচে 2006 এবং 2005 সালের আর্থিক বিবরণী একটা কোম্পানির দেয়া আছে। এখানে কি কি তথ্যগুলো আছে আমরা একটু দেখে নেই। আমাদের এখানে তথ্য দেয়া আছে দেখেন রিটার্ন অন কমন ইকুইটি আর ওসি দিয়ে যেটাকে ডিনোট করছে 2005 এ ছিল 13.3% এবং 2006 হচ্ছে 15.2%। আর দেয়া আছে দেখেন রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট 2006 এ 11.28 এবং 2005 এ হচ্ছে 12.7%। সেলস দেয়া আছে মিলিয়ন টাকায়, মিলিয়ন ডলারে 16.754 এবং 16,754 এবং 11,035। এরপরে দেখেন যে এভারেজ নেট অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 6,981 2006 সালে এবং 2005 সালের জন্য আছে 4,470। এরপরে দেখেন এভারেজ নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন দেওয়া আছে 2,225 আর এখানে দেওয়া আছে 2,241। এভারেজ কমন ইকুইটি দেওয়া আছে 4,756 এবং 2005 সালে আছে 4,173।
এখন আমাদের এই তথ্যগুলোর ভিত্তিতে কি বের করতে হবে আমরা সেটা একটু দেখে নেই। এক্সপ্লেইন টু what extent the change in common equity from 2005 to 2006 বলা হচ্ছে যে আমরা ব্যাখ্যা করব যে কি পরিমাণ কমন ইকুইটির পরিবর্তন হয়েছে 2005 এবং 2006 সালের মধ্যে। আমরা এখানেই দেখতে পাচ্ছি আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে যে 2005 সালে ছিল 4173 এবং 2006 সালে হচ্ছে 4756 মিলিয়ন ডলার। এখানে একটা ডিফারেন্স হয়েছে, এটার পরিমাণটা কত সেটা আমাদের বের করতে বলেছে এবং এই পরিবর্তনটা কেন হয়েছে সেটাও আমাদের কি কারণে যে বৃদ্ধি পেয়েছে, কেন বৃদ্ধি পেয়েছে সেই কারণটা আমাদের বের করতে বলা হচ্ছে। দেখেন যে explain to what extent the change in common equity from 2005 to 2006 is due to sales growth. Net assets refer to support sales and borrowing. এখানে এই যে সেলস গ্রোথের কারণে আমাদের এই চেঞ্জটা হয়েছে বলছে এবং কতটুকু নেট অ্যাসেট প্রয়োজন এই সেলস এবং বোরোয়িং কে সাপোর্ট দেওয়ার জন্য, কতটুকু সেলস নেট অ্যাসেট প্রয়োজন সেটা আমাদের বের করতে বলা হয়েছে। আসলে আমরা এই অঙ্কটা শুরু করি। দেখেন এটা হচ্ছে সূত্র চেঞ্জ ইন কমন স্টক হোল্ডার্স ইকুইটি, এটা হচ্ছে সূত্র change in sales into 1 divided ATO. ATO হচ্ছে average turnover ratio plus del into 1 divided ATO1. এটা বোঝানো হচ্ছে 2005 সালের average turnover ratio আর এটা বোঝানো হচ্ছে 2006 সালের average turnover ratio into sales minus del net financial obligation. দেখেন এখানে যে এই ভ্যালুগুলো পাওয়ার জন্য আমরা এখানে কিছু ওয়ার্কিংস করব। ওয়ার্কিংস গুলো কি দেখেন, সেলস ছিল কত 16754, মানে চেঞ্জ ইন সেলস। প্রথমে আমরা এটা বের করব, চেঞ্জ ইন সেলস হচ্ছে 5719। তারপরে দেখেন এভারেজ টার্নওভার রেশিও, এটা বের করার সূত্রটা হচ্ছে সেলস ডিভাইডেড বাই নেট অপারেটিং অ্যাসেট। এভারেজ টার্নওভার রেশিও বের করার সূত্রটা হচ্ছে সেলস ডিভাইডেড নেট অপারেটিং অ্যাসেট। এটা হচ্ছে আমরা প্রথমে 2005 সালে একটা বের করব। 2005 সালে ছিল 11,035 এবং নেট অপারেটিং অ্যাসেট ছিল 4,474, ভাগ দিলে আমরা পাচ্ছি 2.5 এবং এটা পাচ্ছি এটিও 1 পাচ্ছি 2.4 আর 1 ডিভাইডেড এটিও 0 দিলে আমরা পাই হচ্ছে 0.4। এখন দেখেন যে সেলস পাস চেঞ্জ ইন সেলস হচ্ছে এই যে 5719 পুট করলাম ইনটু 1 ডিভাইডেড এটিও 0 যে আমরা পাচ্ছি 0.4, এটাও এখানে পুট করলাম প্লাস এই যে এই ভ্যালুটা 1 ডিভাইডেড এটিও 1, এটা আমরা এখান থেকে ইয়ে করছি করে আমরা পাচ্ছি হচ্ছে, এটা পরের পেজে দেয়া আছে ওয়ার্কিংসটা, এই যে পরের পেজে দেয়া আছে 0.4167, 0.0167 এবং চেঞ্জ ইন নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন দেওয়া আছে। দুই বছরে 5 এবং 6 নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনের পার্থক্য কত 1984 আর 1 ডিভাইডেড এটিও এভারেজ টার্নওভার রেশিও, সেটা আমরা এই তথ্যগুলো দেয়াই ছিল এই কোশ্চেনে, সেটা বসিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 0.0167 আর 1 ডিভাইডেড এটিও 1 পাচ্ছি 1 কে 2.4 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 0.4167। দেখেন এই ভ্যালুগুলো আমরা এখানে কি করব, সবগুলো পুট করব। তারপরে চেঞ্জ ইন এনএফও সেটাও আমরা পেয়েছি ওয়ার্কিং এর মাধ্যমে 1984। এখন আমরা দেখেন যে এইটার সাথে এটা আমরা গুণ করে পাচ্ছি কি, যে ভ্যালুটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে সেলস। এই যে 2287.6 এটা হচ্ছে সেলস এবং 279.79 যেটা সেটাকে আমরা বলবো নেট অ্যাসেট এবং এই যে এনএফও চেঞ্জ ইন এনএফও যেটা সেটাকে আমরা বলছি ডেট এবং চেঞ্জ ইন সিএসসি কত কমন স্টক হোল্ডার্স ইকুইটি চেঞ্জ হচ্ছে 583.39। এটা কিন্তু আমরা নরমালি 4756 এবং 4173 বাদ দিলে আমরা পাই হচ্ছে 583। এখন আমাদের প্রথমে জানতে চাচ্ছে যে
কি পরিমাণ চেঞ্জ হয়েছে কমন ইকুইটি আমরা সেটা বের করলাম। এই যে টু হোয়াট এক্সটেন্টটা আমরা বের করলাম, পরিমাণটা বের করলাম। এবং এখানে সেলস এবং বোরোইং কে সাপোর্ট দেওয়ার জন্য নেট অ্যাসেট কতটুকু প্রয়োজন। এখানে সেলসটা তাহলে দেখেন সেলস এর পরিমাণ কত, সেলস এর পরিমাণ হচ্ছে 2287 এবং নেট অ্যাসেট আমরা এখানে দেখতে পাচ্ছি কত, নেট অ্যাসেট দেখতে পাচ্ছি 2279। ঠিক আছে, এখন আমরা পরে আসি। দেখেন এখানে আমরা চেক করে নিয়েছে যে যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা 583 এসেছে কিনা। যে চেঞ্জ ইন সিএসসি 2006 এবং 2005 4756 এবং 4173 পার্থক্য 583। এবং যখন আমরা এটা ক্যালকুলেট করবো এভাবে, এটা কিন্তু এই যে 583 আসবে। যদি এর চাইতে কম বেশি হয় বুঝে নিতে হবে যে অঙ্ক আমাদের হয় না, কোথাও ভুল হয়েছে। আমরা কমেন্টটা পড়ি, কমেন্টটা পড়লে আমরা আমাদের এই যে আমাদের যে রিকোয়ারমেন্টটা জানতে চেয়েছে এটা আমাদের জন্য এক্সপ্লেনেশন যেটা জানতে চেয়েছে সেটা আমাদের জন্য ইজি হয়ে যাবে বা সহজে বুঝতে পারবো। দেখেন there $2,487.6 changes arise in CSC for change in sales। অর্থাৎ CSC এর যে চেঞ্জটা হয়েছে $583, সেখানে সেলস এর কন্ট্রিবিউশনটা ছিল কত, 2287। 2287.6 ডলার চেঞ্জের কারণে সিএসএ পরিবর্তন হয়েছে এবং 279.7918 changes arises in CSE for change in net asset required to support sales। net asset এর চেঞ্জটা এই পরিমাণ হয়েছে যার জন্য সিএসএ চেঞ্জ হয়েছে এবং 1984 changes arises in CSE for change in borrowing। এই যে হার এত টাকা চেঞ্জের কারণে এই সিএসসি পরিবর্তনটা হয়েছে এবং আমরা কিন্তু আমাদের ব্যাখ্যাটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে। ঠিক আছে, এখানে আমরা 1984টা মাইনাস দিয়েছি কেন, দেখেন এই যে এখানে কিন্তু মাইনাস ফিগারে দেওয়া আছে, এটা তো লোন। এরপরে দেখেন আমরা 16 নম্বর অঙ্কটাতে চলে যাই। 16 নম্বর অঙ্কটা কি বলছে, the following numbers were calculated from the financial statement for a firm for 2006 and 2005। এই অঙ্কটা আগের অঙ্কটার সাথে মিল আছে। দেখেন রিটার্ন অন কমন ইকুইটি দুইটা ইয়ারে দেয়া আছে, রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট দেয়া আছে, নেট বোরোইং কস্ট দেয়া আছে, এভারেজ নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন দেয়া আছে, এভারেজ কমন ইকুইটি দেয়া আছে। দেখেন এটাও আগের অঙ্কটার মতোই জানতে চাচ্ছে যে রিটার্ন অন কমন ইকুইটি চেঞ্জটা কতটুকু হয়েছে, অর্থাৎ এইটার চেঞ্জটা। দেন হাউ মাচ অফ দ্য চেঞ্জ ইন রিটার্ন অন কমন ইকুইটি, আগেরটা জানতে চেয়েছিল কমন ইকুইটি আর এখানে জানতে চেয়েছে রিটার্ন অন কমন ইকুইটি পরিমাণ, কি পরিমাণ চেঞ্জ হয়েছে এবং এক্সপ্লেইন করতে বলা হচ্ছে। দেখেন ইজ ডিউ টু অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ কি পরিমাণ অপারেটিং অ্যাক্টিভিটিজের কারণে কি পরিমাণ চেঞ্জ হয়েছে এবং হাউ মাচ ইজ ডিউ টু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজের কারণে কতটুকু চেঞ্জ, মানে যে চেঞ্জটা হয়েছে সেখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজের চেঞ্জটা কতটুকু হয়েছে। হাউ মাচ অফ দ্য চেঞ্জ ইন আরওসি ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ ইজ ডিউ টু এ চেঞ্জ ইন ফাইন্যান্সিয়াল লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজের কতটুকু চেঞ্জের কারণে আরওসি এর পরিবর্তন হয়েছে এবং হাউ মাচ ইজ ডিউ টু এ চেঞ্জ ইন দ্য স্প্রেড ওভার নেট বোরোইং কস্ট। বলা হচ্ছে নেট বোরোইং কস্টের কতটুকু চেঞ্জের কারণে, কি পরিমাণ চেঞ্জের কারণে স্প্রেডের চেঞ্জটা হয়েছে। আসেন এই অঙ্কটা করার জন্য আমরা আমাদের কতটুকু ওয়ার্কিং করতে হবে, ওয়ার্কিং গুলো আমরা প্রথমে করে নেই। ওয়ার্কিং এ আসেন প্রথমে যে রিটার্ন, প্রথমে আমরা করব চেঞ্জ ইন আরওএনওএ। আরওএনও দ্বারা বোঝানো হচ্ছে রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট, অর্থাৎ এই দুইটা ইয়ারে রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট কত, চেঞ্জটা হচ্ছে -1.47%। ওয়ার্কিং টুতে দেখেন স্প্রেডের চেঞ্জটা দুটা বছরের কিরকম হয়েছে সেটা বের করতে হবে। স্প্রেডের আবার একটা সূত্র আছে স্প্রেড বের করার, সেটা হলো আরএনওএ মাইনাস এনবিসি।
RNOA দিয়ে তো বোঝানো যাচ্ছে রিটার্ন অন নেট অপারেটিং অ্যাসেট বোঝানো হচ্ছে, আর এনবিসি দ্বারা বোঝানো হচ্ছে নেট ব্রোয়িং কস্ট। তাহলে এই যে দেখেন যে RNOA 2006 minus NBC 2005 and RNOA 2006 minus NBC 2000, এখানে ভুল হয়েছে, এখানে লেখাতে ভুল হয়েছে, এখানে এটা 2000। আচ্ছা আমরা পরের ভ্যালুতে আসি তাহলে বুঝতে পারবো। দেখেন 11.28 বিয়োগ 2.9 হবে, 11.28 বিয়োগ 2.9, অর্থাৎ এখানে 2006 হবে, এনবিসি এখানে 2006 হবে, আর এখানে আর এন ও এ হবে 2005 আর এনবিসি 2005। তখন এখানে সালে ভুল করেছি, এখানে 6 হবে, এখানে 5 হবে। ভ্যালুগুলো দেখলেই বোঝা যাবে। 12.75 বিয়োগ 3.2%, এটা 12.75 বিয়োগ 3.2%। দেখেন তাহলে আমরা পাচ্ছি -1.17%। ওয়ার্কিং 3, এটা ওয়ার্কিং 3 হবে। দেখেন যে ফাইন্যান্সিয়াল লিভারেজ, এফ এল ইভি দ্বারা বোঝানো হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ, চেঞ্জ ইন ফাইন্যান্সিয়াল লিভারেজ। 2006 এবং 2005 এর চেঞ্জ ইন ফাইন্যান্সিয়াল লিভারেজ কত, সেটা পরিমাণটা কত সেটা আমরা বের করব। যে ফাইন্যান্সিয়াল লিভারেজ বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এনএফও ডিভাইডেড সিএসএ, নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন ডিভাইডেড কমন স্টক হোল্ডার্স ইকুইটি। তাহলে প্রথমে আমরা 2006 এরটা বের করি, 2225 ভাগ 4756 পাচ্ছি 0.4678, এবং এরপর আমরা 2005 এরটা বের করি, নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন দেওয়া আছে 241 ভাগ কমন স্টক হোল্ডার্স ইকুইটি 2005 সালে দেওয়া আছে 4173, তাহলে আমরা পাচ্ছি 0.0578, এবং আমাদের চেঞ্জ ইন ফাইন্যান্সিয়াল লিভারেজ হচ্ছে 0.41। এখন দেখেন যে জানতে চাচ্ছি যে কি পরিমাণ রিটার্ন অন কমন ইকুইটিতে পরিবর্তন হয়েছে, মানে কি পরিমাণ, এই যে 1.9 এটা বের করতে হবে আমাদের। এটা বের করার জন্য আমাদের এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদের লাগবে। সূত্রটা হচ্ছে দেখেন, চেঞ্জ ইন রিটার্ন অন RNOA, return on net operating asset plus change in spread into financial leverage 2005 plus financial leverage, change in financial leverage into spread 1, ঠিক আছে। এখন দেখেন এই তথ্যগুলো আমাদের এই যে ভ্যালুগুলো, এগুলো আমরা সব ওয়ার্কিং করে পেয়েছি। 1.47%, তারপরে স্প্রেড, চেঞ্জ ইন স্প্রেড এই যে -1.17, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ যেটা 0.578, তারপরে চেঞ্জ ইন ফাইন্যান্সিয়াল লিভারেজ যে 0.41, তারপরে স্প্রেড 0.838, এখান থেকে পেয়েছি, ঠিক আছে। এগুলো আমরা প্রুফ করলাম, প্রুফ করলে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে 1.9%। আমাদের যে জানতে চেয়েছে যে অপারেটিং অ্যাক্টিভিটিজের কতটুকু পরিবর্তনের কারণে এই আরওসি তে পরিবর্তন হয়েছে 1.9%, এই ভ্যালুগুলো হচ্ছে এগুলো। দেখেন এখানে আমরা কমেন্টটা বা এক্সপ্লানেশনটা দেখলে বুঝতে পারবো, আর এখানে চেক করে নিচ্ছে আগের অঙ্কের মতো। দেখেন 2006 এর রিটার্ন অন কমন ইকুইটি ছিল 15.2 এবং 2005 এর রিটার্ন অন কমন ইকুইটি ছিল 13.3, তাহলে দুটো পার্থক্য হচ্ছে 1.9। দেখেন মিলে গেল। যখন এটার সাথে এটা ভ্যালুটা যখন সমান হবে তখন আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটা হয়েছে। আসলে আমরা এখন আমাদের কমেন্টে চলে আসি। There -1.47% changes arise in ROCE from operating activities, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিজ এর চেঞ্জটা হয়েছে -1.47%, -0.067626% change arises in ROCE from change in spread, spread এর চেঞ্জ হয়েছে এই যে এতটুকু, এই যে এই ভ্যালুটা, স্প্রেডের এতটুকু চেঞ্জের কারণে ROCE 1.9% চেঞ্জটা হয়েছে। তারপরে দেখেন 3.4358% চেঞ্জ arising ROCE from change in financial leverage, অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিভারেজের এতটুকু চেঞ্জের কারণে 3.43% চেঞ্জের কারণে রিটার্ন অন কমন ইকুইটি চেঞ্জটা এসেছে 1.9%, and
3.503426% changes arises in the ROCE for financial activities. এই দুটো অ্যাক্টিভিটিকে একসাথে করলে আমরা পাচ্ছি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। ঠিক আছে, অর্থাৎ এই যে স্প্রেড এবং ফাইন্যান্সিয়াল লিভারেজের টোটাল চেঞ্জটা কত, সেটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির এতটুকু চেঞ্জের কারণে রিটার্ন অন কমন ইকুইটি চেঞ্জটা হয়েছে। আমরা এখন আমাদের পরের অঙ্কটাতে চলে যাই। আমাদের পরের অঙ্কটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। দেখেন, refer to the 1998 income statement for US Airways Group. Operating revenue is 8,688. Of the total, তাদের একটা অর্গানাইজেশন ইউএস এয়ারওয়ে, তাদের রেভিনিউ হচ্ছে $8,688 মিলিয়ন এবং তাদের অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে 7,674 মিলিয়ন টোটাল। সাপোজ দ্য ফলোইং আর ফিক্সড কস্ট, নিচে এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। পার্সোনাল কর্মীদের খরচ হচ্ছে 2040, এয়ারক্রাফট রেন্ট দেওয়া আছে, আদার রেন্ট দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে এবং আদার অন্যান্য খরচ এখানে দেওয়া আছে। এখানে টোটাল ভ্যালুটা হচ্ছে কত, 4038। টোটাল কস্টটা, টোটাল ফিক্সড কস্ট, এখানে অপারেটিং কস্টটা দেওয়া আছে এটা, রেভিনিউ দেওয়া আছে এটা এবং টোটাল ফিক্সড কস্টটা দেওয়া আছে 4038। বের করতে হবে কি, দেখেন, ক্যালকুলেট দ্য ফর্মস অপারেটিং লিভারেজ। অপারেটিং লিভারেজ টার্ম বের করতে হবে। তারপরে what would be the percentage change in core operating income from sales before tax if there were 1% increase in sales? যদি 1% সেলস এর দিকে 1% ইনক্রিজ হয় তাহলে বলা হচ্ছে যে কি পরিমাণ চেঞ্জ আসবে অপারেটিং ইনকামে। কি বলছে, at what level of sales would the airline incur operating losses? অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট, কতটুকু পর্যন্ত সেল করলে এয়ারলাইন কোনো অপারেটিং লস হচ্ছে তাদের হবে না। দেখেন, আমরা প্রথমে তাহলে ওয়ার্কিং করে ক্যালকুলেশন অফ অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকামের সূত্রটা হচ্ছে অপারেটিং রেভিনিউ মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। এই ভ্যালুগুলো দেওয়া ছিল, আমরা পেয়ে যাচ্ছি 1,104। এটা আসলে বিয়োগটা ভুল হয়েছে, এটা ভ্যালুটা হবে 1,014। অপারেটিং ইনকামটা হবে 1,014, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওয়ার্কিং টু ক্যালকুলেশন অফ কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা হচ্ছে রেভিনিউ মাইনাস ভেরিয়েবল কস্ট। রেভিনিউ তো 8,688 দেয়াই আছে, আর ভেরিয়েবল কস্টটা আমরা পাবো হচ্ছে অপারেটিং কস্ট এবং ফিক্সড কস্টের যে পার্থক্য সেটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট। এই ভ্যালুগুলো কোশ্চেনে দেওয়া ছিল, আমরা পাচ্ছি ভেরিয়েবল কস্ট 3,636 এবং কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি 5,052। ওয়ার্কিং থ্রিতে আসেন, দেখেন, ক্যালকুলেশন অফ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সূত্রটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড রেভিনিউ। কন্ট্রিবিউশন মার্জিন আমরা করেছি কিছুক্ষণ আগে ওয়ার্কিং করতে, 5,052 ভাগ রেভিনিউ, এটা কোশ্চেনে দেওয়া ছিল, পাচ্ছি হচ্ছে 0.58। এরপরে দেখেন, আমরা রিকোয়ারমেন্ট এ তে আসি। আমাদের ওয়ার্কিং গুলো সব শেষ, আমাদের রিকোয়ারমেন্ট এ তে বলেছিল অপারেটিং লিভারেজটা নির্ণয় করতে হবে। অপারেটিং লিভারেজ নির্ণয় করার জন্য আমাদের লাগবে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন এবং অপারেটিং ইনকাম। কন্ট্রিবিউশন মার্জিনকে যখন আমরা অপারেটিং ইনকাম দিয়ে ভাগ দিব তখন আমরা পাবো হচ্ছে অপারেটিং লিভারেজ। কন্ট্রিবিউশন মার্জিন এটা আমরা বের করে নিয়েছি ওয়ার্কিং এ, এবং অপারেটিং ইনকাম এখানে দেখেন আবার এখানে কিন্তু ঠিক মতোই দিয়েছে, এখানে 1,104 দেয় নাই, 14 দেয় নাই, এখানে 1,014, এই ভ্যালুটা ঠিক আছে। তাহলে অপারেটিং লিভারেজ হচ্ছে 4.98 টাইমস, মানে 4.98 বার। তারপর দেখেন রিকোয়ারমেন্ট বি বলছিল যে সেলস যদি 1% বৃদ্ধি পায় তাহলে অপারেটিং ইনকাম কতটুকু বৃদ্ধি পাবে। Since the operating leverage is 4.98 times, যেহেতু অপারেটিং লিভারেজ 4.98 বার হবে, যদি 1% সেলস বৃদ্ধি হয় তাহলে অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স অপারেটিং ইনকাম বৃদ্ধি পাবে কত, দেখেন 4.98%। অর্থাৎ 4.98 টাইমস এর সাথে 1% গুণ দিয়ে দিলে আমরা পেয়ে যাব যে কতটুকু অপারেটিং ইনকাম বৃদ্ধি পাবে। এরপরে রিকোয়ারমেন্ট সি দেখেন, ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট। প্রথমে আসে যে ব্রেক ইভেন পয়েন্ট কি। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট
যেখানে কোনো মুনাফা অথবা কোনো লস কিছুই থাকে না। দ্যাট মিনস কোম্পানি এই পরিমাণ পণ্য বিক্রি করলে কোম্পানির কোনো লসও হবে না, সেলও হবে না। এই পরিমাণের চাইতে কম পরিমাণ যদি বিক্রি করে তাহলে কোম্পানির লস হবে, এবং এই পরিমাণের চাইতে যদি বেশি কোম্পানি বিক্রি করে তাহলে কোম্পানির মুনাফা হবে। ব্রেক ইভেন পয়েন্ট বের করার সূত্রটা হচ্ছে দেখেন, ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। ফিক্সড কস্ট এখানে 4038 কোশ্চেনে দেওয়া ছিল এবং কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করে নিয়েছি 0.5815, এবং এখানে ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে 6944। ঠিক আছে, এই যে এটাই বলা হচ্ছে যে যদি ইন্টার ট্রান্সপোর্ট ডিক্রিজেস সেলস ফ্রম 6944, অর্থাৎ এর চেয়ে কম যদি পণ্য বিক্রি হয় তাহলে ইট উইল ইনকার অপারেটিং লস। এই কোম্পানির অপারেটিং লসটা কি হবে, কোম্পানির লসে চলে যাবে। এতটুকু পর্যন্ত পণ্য বিক্রি করলে তাদের কোনো প্রফিট এবং কোনো লস কিছুই হবে। এর মধ্যে আমাদের সময় শেষ। এর মধ্যে দিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আবার চ্যাপ্টার 7 কন্টিনিউ করব। এখানে আরো কিছু ম্যাথ আছে। আশা করছি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আমরা নেক্সট ক্লাসে আবার চ্যাপ্টার 7 শুরু করব। সে পর্যন্ত ভালো থাকেন, বাসায় থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।